হ্যালো স্টুডেন্টস, তো আজকে তোমাদের সামনে একটু অন্যভাবে চলে এসেছি। কীভাবে দেখতেই পাচ্ছ, আলাদা সেট আপ, আলাদা সব কিছু। তো আজকে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে একটা দুর্দান্ত কনভারসেশন, একদম হার্ট টু হার্ট। তো চলো স্টার্ট করা যাক। আর আমাকে তো তোমরা দেখছো হোস্টের সিটে, বাট আমাদের অপোজিটে কে রয়েছে? আমাদের অপোজিটে রয়েছে নান আদার দ্যান আমাদের সবার প্রিয় শুভাশিস স্যার। হাই, হ্যালো সবাইকে। তো স্যার, আগে একটু কিছু পার্সোনাল কথা, পার্সোনাল নয়, মানে বলতে চাইছি যে আপনার মানে সব ঠিকঠাক তো, মানে ভালো আছেন তো? একদম ভালো থাকবো না কি করে হতে পারে? উল্টে মানে ছেলেমেয়েরা যেরকম পরিমাণে মেসেজ করে, যেভাবে খেয়াল রাখে, তো ভালো না থেকে উপায় নেই ম্যাম, মানে বাহ। ভালো থাকতেই হবে। বাহ বাহ বাহ, মানে আমরা স্টুডেন্টদের জন্যই আর কি, মানে খুব মানে বলা যায় এনার্জেটিক থাকি সব সময়, তাই একদম, না? মানে স্টুডেন্ট হচ্ছে আমাদের জীবনে ওই বলে না প্যানাশিয়া, মানে সব রোগের ওষুধ। তো একদম স্টুডেন্ট হলো আমাদের সব রোগের ওষুধ। মানে আমাদের দুঃখ হলেও আমরা স্টুডেন্ট আমাদের সেই মানে হিল করে heal জায়গাটাকে, যেটা একদম। মানে স্টুডেন্ট ছাড়া, মানে যদি আমি পড়ানো ছেড়ে দিই তাহলে আমার যে কি হবে আমি জানি না। ঠিক ঠিক মানে স্টুডেন্ট হচ্ছে আমার কাছে একটা ওষুধ। ঠিক ঠিক। তো অনেক ইয়ারের এক্সপিরিয়েন্স, মানে সেই সবে তো আর যাওয়ারই কোনো দরকার নেই, মানে সেই লেভেল ছুতে গেলে হয়তো এখন আমাদের অনেক তপস্যা করতে হবে অনেকগুলো বছর। তো যাই হোক, এবার সবার বড় কথা হচ্ছে যে স্যার তো বায়োলজি পড়ান, আমরা সবাই জানি। স্যার বায়োলজি নিয়ে অনেক বছর ধরে, 10 বছরের ওপরে স্যার চর্চা করছেন, তোমাদেরকে পড়াচ্ছেন, ঠিকঠাক গাইড করছেন। তো বায়োলজি নিয়ে আমি কটা প্রশ্ন স্যারের কাছে করে নিতে পারি? পারি তো? একদম। একদম। তো আমি খুব বেশি প্রশ্ন নিয়ে আসিনি, মোটে 5টা প্রশ্ন নিয়ে এসেছি। তো 5টা প্রশ্ন থেকে মানে প্রশ্নই স্যারকে করব, আর স্যার দেখি কিভাবে আমাদেরকে হেল্প করে। আমার বুক দুক দুক করছে যে ম্যাম কি প্রশ্ন করতে চলেছে। আমার তো মানে না না, বুক দুপুকের কিছু নেই, কারণ আচ্ছা। এমন কিছু আমি বলবো না যাতে আপনি মানে ঘাবড়ে যান মানে আর কি। অনেকদিন বাদে ফিল ঠিক করছি আছে, যে ছেলে মেয়েদের কি প্রবলেম হয় পরীক্ষার আগে, এই আজকে এখানে বসে ফিল করতে পারছি। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমরা 11-12-এ পড়ার সময় আমি যদি খুব ভুল না হই তাহলে আমার ক্লাস 12-এ ফার্স্ট চ্যাপ্টার ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো সেখানে আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তাম। তো সেই চ্যাপ্টারটা নিয়ে আমি দেখতাম স্কুলে, আমি অনেক সিরিয়াস ছিলাম, আমি বায়োলজি খুব ভালোবাসতাম, বাট ছেলেদের মধ্যে দেখতাম একটা অদ্ভুত একটা হাস্যকর বিষয় হয়ে উঠতো ওটা। এটা কি মানে মানে এটা কি কি মানে ঠিকঠাক বলা যায়? মানে এটা কি অ্যাপ্রিসিয়েবল? মানে এটা তো কিরম একটা জানো। হ্যাঁ, এবার এটার ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। এটার মেন প্রবলেম হচ্ছে আমাদের সোসাইটি, আমাদের আপব্রিঙ্গিং এবং আমাদের এডুকেশন সিস্টেম, তিনটেই দায়ী করব আমি এটার পিছনে। কারণ আমাদের বাড়িতে কয়েকটা জিনিস হয়, যেমন হচ্ছে কয়েকটা জিনিসে আমাদের ওই বলা যায় যে বাড়ি থেকে একটা ট্যাবু লাগিয়ে রেখেছে। যেমন আমি ওপেনলি বলছি, যেমন মেয়েদের 28 দিন বাদে যে সাইকেল, তারপরে একটা পিরিয়ড বলে একটা পার্ট থাকে, 4-5 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল যেটা। তো ওই সময় মেয়েদের বাড়িতে বলা হয় যে এটা কিন্তু কাউকে বলবি না, এটা কাউকে বলতে নেই। তো এই জিনিসটা, এটা একটা মেয়েদের মনে ট্যাবু সৃষ্টি করে, কিন্তু কেউ জানে না তার কারণ যে কেন এটা করা হয়। একদম। তার সাথে এর সাথে আবার মানে কোনোভাবে ধর্মকেও জুড়ে দেওয়া হয়েছে যে এই সময় কিন্তু পুজো করতে নেই, এই সময় এটা করা যায় না, ওটা করা যায় না। এবার কি কারণে করা হয় না সেইটা কেউ বলে না। তার ফলে সবার মনে একটা সন্দেহ জাগে যে নিশ্চয়ই এটা কিছু একটা তো আছে, এমন কিছু যেটা খুব একটা ভালো নয়, বা কি আমি জানি না, জানার চেষ্টা করি। তো এই জন্য এইগুলো নিয়ে একটা মনের মধ্যে হাজার গোন্ডা চিন্তা ঘোরে। একদম। তারপরে কিউরিওসিটি বাড়ে। একদম। তারপরে একটা 9-10th লেভেলে গিয়ে একটা চ্যাপ্টার অ্যাড হয় যার নাম হচ্ছে হরমোন। এবার মানুষ জানে না যে হরমোন জিনিসটা আমাদের সব কাজের সাথে জড়িত। যেমন আমাদের বলা হয় বার্তাবহ, আমাদের শরীরে দুটো বার্তাবহ থাকে, একটা ইলেকট্রিক্যাল ফর্মে আমাদের শরীরে কাজ করে যেটা নার্ভ, আরেকটা হচ্ছে কেমিক্যাল ফর্মে। হরমোন এমন একটা জিনিস যেটা যদি আমার শরীরে না থাকে কি হবে? আমি মেকানিক্যাল হয়ে যাব। মানে আমি ধরো মানে এখানে কেউ আমাকে চিমটি কাটলো, আমার ব্যথা লাগলো, আমার ব্যথাটা ব্রেনে পৌঁছালো, ব্রেনে পৌঁছাবার পর সেটা একটা রিয়াকশন দিল যে ব্যথা লেগেছে, বাস এইটুকুনি কাজ হতো। হরমোন আছে বলে কেউ চিমটি কাটলো,
আমার মাথায় সেটা বার্তাটা পৌঁছালো, বার্তাটা আমার আবার হাতে এলো, আমি হাতটা সরিয়ে নিলাম, হলো। এরপরে যে চিমটি কেটেছে তার উপরে আমি রাগ করব, না তার উপরে আমি হাসবো, না তাকেও একটা চিমটি কেটে দেবো, এই জিনিসটা হরমোন কন্ট্রোল করে। একদম। এইবার হরমোনের ব্যাপারে ট্যাবু সৃষ্টি করে রেখেছে। হরমোন মানেই তো ভাই টেস্টোস্টেরনই হবে, নাহলে প্রোজেস্টেরনই হবে, নাহলে ইস্ট্রোজেনই হবে। হরমোন মানেই খারাপ। এই হরমোন উদ্ভিদ দেহেও থাকছে, এই হরমোন প্রাণী দেহেও থাকছে। একদম। তো এই জিনিসগুলোই ট্যাবু ক্রিয়েট করে রেখেছে। আচ্ছা। শিক্ষার প্রবলেম, সেক্সুয়াল যে এডুকেশন দেওয়া উচিত ছোটবেলা থেকে, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু জানানো হয় না। আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, কিচ্ছু তোমরা জানো না অর্ধেক। তো এই জিনিসগুলো আমাদের কি করে, আমাদের অনেকটা পিছিয়ে রাখছে। হ্যাঁ, আমাদের সোসাইটিতে আমাদের অনেকটা পিছিয়ে দেয়। এইটা এবার আস্তে আস্তে বাড়তে বাড়তে মারাত্মক একটা স্টেজে যখন পৌঁছায়, 11-12 তো খুব মানে নমিনাল বলছে, 11-12 খিল্লি, এটা কিন্তু লং এ গিয়ে মানে সমাজের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। সমাজের ক্ষেত্রে এটা ওই রেপ কালচার বা এইসবের সৃষ্টি করে, যেটার থেকে আটকানোর জন্য এডুকেশন সিস্টেমের ইমিডিয়েট প্রয়োজন যে সেক্সুয়াল এডুকেশনকে ম্যান্ডেটারি করা এবং তার বাড়ির আপব্রিঙ্গিং সেইটার উপরে নজর দেওয়া, এটা খুব দরকার। আমি এই ভিডিওর মাধ্যমে গার্জিয়ানদের উদ্দেশ্যেও বলবো যে আপনার বাড়িতে ছেলে মেয়েকে শেখান যে হ্যাঁ, মেয়েদের একটা পিরিয়ডের একটা সাইকেল চলে, এতদিন পর একটা ব্লাড ফ্লো আসে, একটা ছেলের 14 বছর 13 বছর পিরিয়ড থেকে অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে, যেখান থেকে পিউবিক হেয়ার হ্যানা ত্যানা, এগুলো সব বোঝান, এগুলো জানানো দরকার আপনাদের। মানে এই ট্যাবুর জন্য ছেলেমেয়েরা কিন্তু অনেক কিছু যেটাকে বলবো আমি ডাইরেক্ট ভাষায় উলফাল ভাবতে শুরু করে দেয়। তো এটাই আরেকটা জিনিসও আমি রিসেন্ট অবজার্ভ করছিলাম, সেটা হচ্ছে আমাদের সাউথের দিকে, আমি খুব ভুল না হলে এটা ঠিক হয়তো, তো সাউথের দিকে কিন্তু এই যে মেয়েদের যখন একটা সাইকেল স্টার্ট হয়, মানে আপনি ভালো বলতে পারবেন, হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেল যখন স্টার্ট হচ্ছে তখন একটা উৎসব হয়, একটা সেরিমনি হয়, এমনকি বাবা সেই সেরিমনিটার মূল উদ্যোক্তা থাকে, বাবাই করে। তো আমাদের সমাজে মানে আমারও হয়তো বাবাকে বলতে গিয়ে কোথাও কোথাও এই মেনস্ট্রুয়াল সাইকেলের সম্পর্কে আমি বাবাকে বলে উঠতে পারি না, লজ্জা লাগে। তো এই ব্যাপারগুলো ওখানের ক্ষেত্রে খুব ইজি। তো সেই জিনিসটা, সেই কালচারটা বাবাকেও একটা মেয়ে বলতে পারছে না, এটা কতটা মানে মানে ব্যাকডেটেড। হ্যাঁ, এইখানেই চলে আসে শিক্ষার ম্যাটারটা। তো আপনি যদি সাউথের দিকে যান, তাই জন্য ওরা 99% 100% বলা হয় এডুকেটেড, আর আমাদের এখানে এটা। এবার আমি পুরোপুরি এডুকেশনের সাথেও এটাকে যুক্ত করছি না, হয়তো তৎকালীন সময়ে দাঁড়িয়ে এই জিনিসটা দরকার ছিল, সময়ের সাথে সাথে সবকিছু না চেঞ্জ হয়। তৎকালীন সময়ে দাঁড়িয়ে হয়তো এইটা যখন লোকের কাছে পৌঁছাতো তারা একটা খারাপ মাইন্ডে নিত, বা হতে পারে, এটা আমি জানি না এটার পিছনে সত্যতা কতটা, হয়তো মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে গেছে, এইবার তো এই মেয়েটাকে বিয়ে করা যায়, এরকম সমাজের মধ্যে তখন তো অল্প বয়সের একটা বিয়ের চল ছিলই, প্রচলন ছিলই। তো সেখান থেকে হয়তো হতে পারে যে এইবার এর পিছনে পড়ে যাও, এই সমাজ থেকে একে আলাদা করে রাখার জন্য, ওই জন্যই লুকিয়ে রাখা হতো। আমি জানি না, আমি পিওর কজ জানি না, কিন্তু হতেই পারে একদম একদম। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন আমাদের সমাজ যথেষ্ট উন্নত, যথেষ্ট ভাবনা চিন্তা করে মানুষ তার ছেলে বা মেয়ের বিয়ে ঠিক করে, সবকিছু দেখে নিয়ে, তার সোশ্যাল স্ট্যাটাস, ছোটবেলায় বিয়েও হয় না, এখন তো বিয়ে হয়, তো এখন তো পারমিশনই আছে 21 বছর বয়স থেকে বিয়ে, তো এখন এগুলো ইজিলি আস্তে আস্তে আমরা ওই জন্য আমরা বেরোতে পারি। বরঞ্চ এতে কি হয়, সোশ্যালি আমরা যদি পরিবেশটা দেখি, পরিবেশের মানে ভালোভাবে থাকার জন্য, মানে আমি ধরুন একটা মেয়ে, আমি রাস্তায় বেরিয়েছি, আমার ব্লিডিং হচ্ছে, আমার বন্ধু আছে সাথে, কোনো ছেলে বন্ধু আছে, আমি মুখ ফুটে তাকে বলতেও পারছি না। এইবার আমি বিপদে পড়ে আছি, আমার এই কষ্ট হচ্ছে, একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমার যদি ওই বন্ধুর সাথে ভালো সম্পর্ক হয়, আমি তাকে বলবো, ভাই আমাকে একটা দোকান থেকে প্যাড এনে দে না, আমি এখান থেকে যেতে পারছি না, আমাকে একটা প্যাড এনে দে, মিটে গেল, খুব সিম্পল একদম। তো এখন বর্তমান আমাদের হচ্ছে মানে সমাজে সোশ্যাল হওয়ার সমাজ, এটা আমাদের বলা যায় যে সোশিয়াল একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা বড় হচ্ছি, যেটা আগেরকার দিনে ছিল না। মেয়েরা প্রায় ঘরকুনো হয়ে থাকতো, তাদের প্রয়োজন ছিল না, কিন্তু হ্যাঁ আজকে সেটা প্রয়োজন, আজকে সেটা বেরোবার প্রয়োজন। এবং আমার নিজের সেফ থাকার জন্য, আমি অ্যাজ আ মেয়ে হিসাবে যদি দেখি, আমার নিজের সেফ থাকার জন্য আমার সমাজের এই ট্যাবুটা সরানো প্রয়োজন।
একদম স্যার, খুব ভালো আমরা কিছু উত্তর পেলাম স্যারের কাছ থেকে, অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। তো আমরা এবার কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। তো 11-12-এ বায়োলজি তো আপনি পড়েইছেন অবশ্যই, তো এই বায়োলজি নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? বায়োলজি নিয়ে আমার এক্সপিরিয়েন্স আমি বলছি। আমি মাধ্যমিকের বই, আমাদের সময় 9-10 একসাথে পরীক্ষা হতো। 9-এর বইটা আমাদের এরকম মোটা ছিল এবং 10-এর বইটা এরকম মোটা, মোট মিলে এতটা মোটা হবে। হঠাৎ আমি যখন মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিকে গেলাম, তখন হঠাৎ দেখলাম বইগুলোর সাইজ না কেমন যেন মানে অস্বাভাবিক হয়ে গেল। খালি 11-এর বইটা এরকম, 12-এর বইটা এরকম, মোট মিলিয়ে এরকম। আমি তারপরে বায়োলজি বইটা উল্টালাম, আমি দেখলাম যে এগুলোকে বায়োলজি বলে, এগুলো কি? বায়োলজি বইয়ের মধ্যে কিছু মানে বায়োলজি কম, কেমিস্ট্রি বেশি, আবার কেমিস্ট্রিও অজানা কেমিস্ট্রি টাইপের। এটা কেমন বায়োলজি? এটা আবার বায়োলজি বলে নাকি? বইটা দেখে মানে ভয় ধরতে শুরু করে দিল। এটা সবার হয়, এবং এই ভয়ের চোটে অর্ধেকে পড়া ছেড়ে দেয়। তবে বায়োলজিতে ভয় পায় এই সংখ্যাটা তুলনামূলক অন্যটার থেকে কম হলেও বায়োলজিকে অনেকে মানে ওই বলবো যে ক্যাজুয়াল নিয়ে নেয়, ভালোবাসা ছেড়ে দেয়। হ্যাঁ, ভালোবাসা অনেকেই ক্যাজুয়ালও নিয়ে নেয়। বায়োলজি তো হয়ে যাবে, ওই যে বলে দিল হয়ে যাবে, ওর হয়ে গেছে, সিরিয়াসলি নেয় না একদম। তো এইটা একটা ইস্যু আমিও ফেস করেছি। আমি 11-12-এ ওঠার পর সবার প্রথম তো ভয় পেয়েছি বইটা সাইজ দেখে। বইটা যখন মানে পড়তে শুরু করলাম তখন দেখলাম যে বায়োলজি তো হয়ে যাবে, অন্যগুলোতে ফোকাস করি। বায়োলজি পরীক্ষার আগের মুহূর্তে পড়া শুরু করলাম, বাহ, বায়োলজি হতে গিয়ে আমার হয়ে গেল। কি হয়ে গেল তোমরা বুঝো। আর সায়েন্টিফিক নেমগুলো নিয়ে কি মতামত? মানে ওগুলো সায়েন্টিফিক নেম আমার প্রথমে এরকম ফিল হতো কে আবিষ্কার করেছে, তারপরে জানলাম যে লিনিয়াস আবিষ্কার করেছে এই পদ্ধতিটা, ক্যারোলাস লিনিয়াস। তারপরে আমার ওই মানুষটাকে খোঁজার খুব ইচ্ছা হলো, কি প্রয়োজন ছিল নামকরণ করার, যে যাতে ডাকছে ডাকতে দে না বাবা, কেন নামকরণ করতে যাবি? তারপরে বুঝলাম আমাদের এখানে বাঘ দেখা গেছে, আমি একজন বাঙালি, আমি বলছি এখানে বাঘ দেখা গেছে, কিন্তু কেউ একজন ইংল্যান্ডে বসে বলছে যে সেটাকে টাইগার। ভালো কথা, মেনে নিলাম টাইগার, আমি বলছি বাঘ। কিন্তু কোনো কারণে যদি এখন এমন একটা প্রাণী দেখা যায় যেটাকে না ইংল্যান্ডের লোক চেনে না আমরা চিনি, তাহলে তাকে কি নামে ডাকব? তখন কিছু পদ্ধতি আছে, একেবারে টু দ্য পয়েন্ট সেটাকে সাজিয়ে একটা পদ্ধতি হয়, সেই পদ্ধতি মেনটেন করে তারপরে নামকরণ করলে যে ইংল্যান্ডে বসে নামকরণ করছে সেও যে নামকরণটা করবে, যে ইন্ডিয়ায় বসে নামকরণ করছে সেও সেম নামকরণ করবে, যদি আমরা দেখি কেউ মানে উগান্ডায় বসে নামকরণ করছে সেও সেম নামকরণ করবে। এই জন্য প্রয়োজন হচ্ছে নামকরণ সায়েন্টিফিক নেমের। তো এটা ম্যাম কেমিস্ট্রি টিচার, ম্যামও জানে যে কেমিস্ট্রির এরকম নাম হয়, ইউপ্যাক নেম বলে, ইউপ্যাক নেমও সেম কনসেপ্ট একদম। তো থার্ড প্রশ্নে যাই। একদম। তো বায়োলজি ইন্টারেস্টিং না বোরিং? বায়োলজি চরম বোরিং, মারাত্মক বোরিং। যদি তুমি এমন কোনো টিচারের কাছ থেকে পড়ো সে নিজে বোরিং। আদারওয়াইজ বায়োলজি কেন আমি বলবো দুনিয়ার যে কোনো সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার উপর। আমি জানি না এখানে কতজন স্টুডেন্ট এটার সাথে সহমত হবে। ক্লাসের মধ্যে বায়োলজি পড়তে গেলে একটু ইয়ার্কি দরকার, একটু স্যার যে টিচার পড়াচ্ছে তাকে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু মজার কথা বলতে হবে। বায়োলজি আসলে না আমাদের যারা বলে যে কঠিন, এইটা সেই কারণে বলে কারণ যে টিচার পড়াচ্ছে সেই বায়োলজিটাকে তোমার রিয়েল লাইফের সাথে রিলেট করাতে পারছে না, কারণ বায়োলজি সব থেকে ভালো রিয়েল লাইফের সাথে রিলেট। একদম কারণ হচ্ছে বায়োলজি আমি পাকস্থলীর ব্যাপারে পড়ছি, আমার যদি নিজের পাকস্থলীতে কি কি সিস্টেম কিভাবে কাজ হচ্ছে এটা নিয়ে যদি আমি আলোচনা করি, আমি যদি সেটা নিয়ে ভালো করে বোঝাই যে তোমার এই যে পেটের মধ্যে ব্যথা হচ্ছে, এই পেটে ব্যথাটা কেন হচ্ছে, কি খেয়েছো। যেমন আগের দিনই, মানে আমি একটু মজার কথা একটু ওপেনই বলছি, একদম সাগর স্যারের আগের দিন পেট খারাপ হয়েছিল, মারাত্মক। আচ্ছা, হয়েই যাচ্ছে। আচ্ছা কি জানো তো মানে
হয়েই যাচ্ছে। লোকের একটা ধারণা আছে কলা খেলে পটি আরো বেশি হয়, এটা একদম ভুল ধারণা। সেটা কি সিচুয়েশনে খাচ্ছে তার উপর। তো সাগর স্যারকে আমি পরামর্শ দিলাম যে কলা খাও। স্যার কলা খেলো, কলা খাওয়ার পর 13-14 বার যে পটি হয়েছে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এর পিছনে পাকস্থলী একটা ফাংশন কাজ করছে, সেটা যদি জানতে হয় অবশ্যই পডকাস্টের তলায় কমেন্টে জানিয়ে দেবে। এটা নিয়ে স্যার একটা ভিডিও বানিয়ে দিন, কেন এটা হয়, যে আমাদের পেট খারাপ, কোন ধরনের পেট খারাপ হলে কি করা উচিত কি না করা উচিত, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, সেই নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। খালি বলে দিলাম আমি পাকস্থলীর কার্যপ্রণালী জানি বলে, আমি বৃহদন্ত্রের কার্যপ্রণালী জানি বলে, আমি ইন্টেস্টাইনের কার্যপ্রণালী জানি বলে সেই খাবারটা খাওয়ার সাজেশন দিলাম এবং সেটা বন্ধ হয়ে গেল। তো এটা রিয়েল লাইফের সাথে রিলেট করা খুব জরুরি। তখনই তুমি বুঝতে পারবে যে আমাদের শরীরে কিভাবে এটা কাজ করে, আমাদের শরীরটা কিভাবে কাজ করে। ওকে, তো একদম, তাহলে ইন্টারেস্টিং হয়ে যাবে। একদম। তো কোশ্চেন নাম্বার 4, স্কোপ, মানে আমরা যে 12-এ বায়োলজি নিয়ে পড়ছে সবাই, তার হয়তো ম্যাথ নেই, মেন সাবজেক্ট বায়োলজি হয়ে গেল, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি। তো এরকম যদি আমাদের পিসিবি থাকে তাহলে আমাদের স্কোপ কি আছে আফটার 12? আমি একটাই কথা বলছি, পিসিবির ম্যাটারটা যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে পিসিবি যে কারণে নেয়, আমি কারণটা বলছি, সবাই পিসিএমবি নেয়, পিওর সায়েন্স নেয়, পিসিএম এর উপর সব থেকে বেশি জোর দেয়। বায়োলজিটাকে ধরে নেয় হচ্ছে আমার এটা ফোর্থ সাবজেক্ট হবে। আলটিমেটলি গিয়ে ম্যাথ বা কেমিস্ট্রি এর মধ্যেই কোনো একটা কি ফোর্থ সাবজেক্ট হয়, বায়োলজি হয় না। বায়োলজি এদের বাঁচিয়ে দেয়। বায়োলজিকে নিয়ে আরেকটা বায়োলজির ম্যাটার হচ্ছে, বায়োলজি অনেককে না ওই প্রমাণিত করে দিয়েছে যে এটা ডাম্বদের সাবজেক্ট, যারা ডাম্ব হয়, ডাম্ব ব্রেন, ডাম্বো, তাদের সাবজেক্ট। কিন্তু আদৌ এটা নয়। তার সব থেকে বড় প্রমাণ, তোমার যে চিকিৎসা করছো ডাক্তার, সে কি নিয়ে পড়েছে, সে তো বায়োলজির। তো ম্যাটারটা হচ্ছে এখানে যে বায়োলজি সবাই কুল সাজার জন্য, আরে বায়োলজি কেউ পড়ে নাকি, বায়োলজি পড়া সাবজেক্ট, আরে বায়োলজি অনেকে বাদ দিয়ে কম্পিউটার নিয়ে নেয়। একদম, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আর ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সাবজেক্ট, কেমিস্ট্রি অনেকে অ্যাভয়েড করে। ফিজিক্স আর ম্যাথ আমার ভালো, মানে আমি তো হিরো। ভালো, পরীক্ষা দিতে গেল, পরীক্ষা এমন কোয়েশ্চেন এলো, ম্যাথ পুরো গেল, ম্যাথ গেছে, এবার কে বাঁচাবে? তার আগের মুহূর্তে এইবার আমাকে পড়তে হবে বায়োলজি, না হলে তো আমি ফেল করে যাবো, আমার এইচএস শেষ। এইবার তার লাইফে শুরু হয় পিসিবির জার্নি। পিসিবির জার্নি যখন শুরু হয় তখন সে এবার কলেজে যায়, এইবার তো খেই হারিয়ে ফেলে। যে শুরুর থেকে পিসিবি মাথায় নিয়েই এগোচ্ছে তার জন্য আমি কেরিয়ার অপশন বলতে পারি, কিন্তু যে কোনো মতে বাঁচার জন্য পিসিবি নিয়ে কলেজে গেছে, তার বাঁচার খুব একটা যে উপায় আছে তা নয়। একদম সোজা ভাষায় বলছি, ভালোবেসে বায়োলজি পড়লে বায়োলজির মতন স্কোপ হয়তো অন্য কোনো সাবজেক্টে পাবে না। তার সব থেকে বড় উদাহরণ, আমি আগে কমনগুলো বলছি, মেডিকেলের মধ্যে ডক্টর, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, অ্যালাইড সায়েন্স, এই চারটের তো আমি কয়েকটা পরীক্ষা নেবো বলে দিচ্ছি। নিট, এমস নার্সিং, এমস প্যারামেডিক্যাল, জেনপাস ইউজি, জেনপাস ইউজি পেপার 2 যেটা বিএইচ এর পরীক্ষা, এএনএম, জিএনএম, এটা হচ্ছে কমন। আমি কয়েকটা এক্সামের নাম বললাম। এইবার আসছে বায়োটেকনোলজি নিয়ে পড়া, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, এগুলো তো সব আমি বলছি যে যেগুলো কেরিয়ার অপশন খুব ভালো। এগ্রিকালচার, ফরেনসিক সায়েন্স, মানে আমি যদি বলতে যাই আমি কম করে 100-150টা এরকম জিনিস আমি বলতেই থাকবো বিভিন্ন জিনিসের। কেমিস্ট্রির সাথে বায়োলজির মিক্সড আপ কিছু, যেমন হচ্ছে জেনেটিক্স, মারাত্মক লেভেলের দরকার, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, তো ম্যামই বলে যাচ্ছে একের পর এক। এরকম প্রচুর লাইন আছে, কিন্তু সবাই ভাবে যে পড়ে তো চাকরি পাওয়া যায় না। আরে পড়ে কেউ চাকরি পায় না, তোমাকে পড়ার পর স্কিল করতে হবে, তোমাকে আরো কিছু স্কিল অ্যাবজর্ব করতে হবে, কিছু স্কিল তোমাকে শিখতে হবে। যেমন আমরা মেন প্রবলেম কি আমাদের, আমরা পড়ে তো নি, পড়ার পরে কি করতে হবে, একটা লিঙ্কডইন প্রোফাইল বানাতে হবে। কজনের আছে তোমাদের? কলেজ শেষ করার পর একটা লিঙ্কডইন প্রোফাইল কজন বানিয়েছো? কলেজ শেষ করার পর কজন আছে যে কোনো একটা এআই কোর্স করেছে বা কম্পিউটার কোর্স করেছে যেটা অ্যাডভান্স লেভেলের? কেউ নেই।
কজন আছে তোমাদের মধ্যে যে বায়োলজির কোনো একটা সার্টিফিকেট কোর্স গিয়ে করেছো? কজন আছো? নেই কেউ। চাকরি পাবে কি করে? তোমাকে চাকরি দেবে কেন? তুমি একটা বই পড়ার জন্য থোড়াই চাকরি পাও? বই পড়ে কেউ চাকরি পায় না। চাকরি পায় তার এক্সপিরিয়েন্সের জন্য, চাকরি পায় তার এক্সট্রা কিছু স্কিলের জন্য। তোমার যদি এক্সট্রা কিছু স্কিল থাকে, তোমাকে চাকরি পাওয়ার হাত থেকে আটকাবার ক্ষমতা আমি বলছি স্বয়ং মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নেই। কারণ কি? কারণ তুমি নিজে সেটা অ্যাকোয়ার করেছো, নিজে সেটা গেইন করেছো। তো সবসময় একটাই কথা বলবো যে অলওয়েজ ফোকাস করো নিজের স্কিল ডেভেলপ করার পিছনে। একদম একদম, কারণ এখনকার দিনে দাঁড়িয়ে ওই স্কিলিং ছাড়া আর কিছু নেই। কারণ তুমি যে লাইনেই যাবে না কেন, তোমার থেকে আরও বেটার অপশান আছে। তো নিজেকে বেস্ট বানাও, তোমার ফিল্ডে তুমি বেস্ট বানাও, দেন তুমি যে কোনো জায়গা নিয়ে নিতে পারবে। একদম, খুব ভালো উত্তর। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম বলা যায় লাস্ট প্রশ্ন স্যারের কাছে। আমাদের খুব ভালো কাটলো আজকে আমাদের এই সেশনটা, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, পুরো অন্যরকম হাটকে। তো লাস্ট প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে কিছু টিপস আমরা স্যারের কাছ থেকে জেনে নেব, যেটা বায়োলজির ব্যাপারে। যে আমরা অনেকেই আছি যারা 9-10-এ পড়ছি, যারা 11-12-এ পড়ছি, এমনকি যাদের 11-12 পাস আউট হয়ে গিয়ে এখন তারা ভাবছে যে আমি তো এখন জুলজি নিয়ে পড়ছি, বা বায়োকেমিস্ট্রি নিয়ে অনার্স করছি, মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি। তো সবার জন্য স্যার যদি কিছু সাজেশন দেন যে কিভাবে আমরা এগোতে পারি আমাদের চলার পথে। দেখো, তোমাদের সবার উদ্দেশ্যে একটাই বলবো, যে কোনো সাবজেক্ট সব স্যার একই মানে সাজেশন দেবে, সেটা হচ্ছে ভালোবাসো সাবজেক্টটাকে, ভালোবাসা দরকার। আমরা কি করি, আমরা আজকে ধরো পড়লাম সাবজেক্টটা, টিচার পড়ালো, আমরা তারপরে বই খাতা গুটিয়ে রেখে দিলাম, তারপরে 7 দিন বাদে, 10 দিন বাদে, 1 মাস বাদে গিয়ে আমরা পড়ছি, বা পরীক্ষার আগের মুহূর্তে পড়তে বসেছি। জীবনেও তুমি সেই সাবজেক্ট কেন, জীবনেও তুমি কোনো কাজে তুমি উন্নতি সাধন করতে পারবে না, কারণ তোমার ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে। তোমার ডিসিপ্লিন তোমার লাইফে সব। তুমি যখন ওয়ার্ক লাইফে ঢুকবে তখন দেখবে যে তোমার এই ছোটোবেলাকার ডিসিপ্লিন যেটা তুমি যেটা মেনটেন করোনি, সেটা তখন গিয়ে তোমার লাইফে এফেক্ট ফেলবে। যে কোনো একটা কাজ এখন না পরে, আজকে না কালকে, কালকে না পরশু, তুমি এভাবে টালতে থাকবে। আমার একটাই মত, কাজটা এখনের মানে এখনেরই। আমি এখনই পড়েছি মানে এখনই আমি রিভাইজ দেব, এবং রিভাইজ দেওয়ার পর এক্ষুনি নেক্সট মুহূর্তেই আমি সেটা খাতায় লিখে লিখে মুখস্থ করে নেব, এবং দেন আমার কাজ শেষ। এবার আমি রেস্ট নেব, আবার পরের দিন সকালে উঠে জাস্ট একবার পেজটা দেখে নেওয়া উল্টে পাল্টে, ব্যাস ওকে। আর সবাইকে আরেকটা সাজেশন দেবো, সবাই যেটা করো না, নোটস বানানো, ইমিডিয়েট এই স্বভাবটা আনো যে শর্ট নোটস বানানো। কারণ তোমার যে 11-12-এর বই সেগুলো এইরকম মোটা, এবার এই মোটা বইটাকে তুমি যদি শর্ট নোট বানাও, তোমার এইরকম পাতলা হয়ে যাবে, এবং এই পাতলা বইটাকে রিভাইজ করা অনেকটা ইজি এই মোটা বইটার থেকে। তো অলওয়েজ যেটা করবে, শর্ট নোটস বানাবে, এবং শর্ট নোটস কি করবে, সেইটা রিভাইজ দেবে এভরিডে। ব্যাস, আর কারোর আটকাবার ক্ষমতা তোমাকে নেই। ব্যাস। তো স্যার হয়তো ভাবছেন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু স্যার হয়তো লক্ষ্য করেনি আমার হাতে 2টো কার্ড আছে। আবার কি আছে আমার জন্য? আবার ঠিক আছে স্যার, স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমার এইটা করা। তো চলো আমরা ডিরেক্টলি আমার হাতের কার্ডটা আমি চেঞ্জ করি, আর আমরা আবার জাম্প করে যাই আমাদের নেক্সট সেশনে, যেটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার সেশন। তোমরা সবাই পরিচিত আছো দিস অর দ্যাটের সাথে, রাইট? তো দিস অর দ্যাট আমি স্যারকে দিয়ে করিয়ে নিই, তোমরা সবাই সাথে থাকো। চলো তাহলে নেক্সট জাম্প টু দ্য র্যাপিড ফায়ার সেশন। তো স্যার চলে এসছে আপনার জন্য আমার কিছু দিস অর দ্যাট, মানে আপনি হয়তো জানবেন প্রসেসটা। অল ইজ ওয়েল। তো কিছু কোশ্চেন ইন দ্য সেন্স 2টো অপশান দেবো আপনাকে। 2টো অপশানের মধ্যে আপনি চুজ করবেন, সেটা খুব র্যাপিডলি, ঠিক আছে? কোনো ভাবনা চিন্তা কিচ্ছুর জায়গা কিন্তু এখানে নেই। না, এটা তো র্যাপিড ফায়ার না, জাস্ট যেভাবে ফায়ার করা হয় র্যাপিডলি। তো 10টা প্রশ্ন এখানে আছে, আমি অপশান দেবো 2টো করে। তো যেটা অপশান হবে সেটা আপনাকে বলতে হবে, রাইট? তো লেটস স্টার্ট। রেডি? তো স্টার্ট।
ঋতিকা ম্যাম না জয় স্যার? ভাবা জয় যাবে স্যার। না স্যার? জয় স্যার। ওকে, জয় স্যার। হ্যাঁ, জয় ওকে, স্যার। এই পডকাস্টটা বন্ধ করে দেয় এবার। গোপি ফর জিআই অর গোপি ফর ম্যাথ? গোপি ফর রিজনিং, জিআই। ওকে, স্টুডেন্ট না কোম্পানি? স্টুডেন্ট, নো ডাউট। মানে আমি হয়তো পজ নিলাম, মানে এই কোয়েশ্চেনটার কোনো মানেই হয় না স্টুডেন্ট। মানে কোম্পানি, আজকে আমি এখানে আছি তাই এই কোম্পানি, যদি কোম্পানি নাও থাকতো আমি স্টুডেন্টেরই থাকতাম, এটুকুনি ফর শিওর। মানে আজ থেকে যদি 60 বছর বাদেও হয়, 80 বছর বাদেও হয়, স্টুডেন্টই থাকবে। আই নো হ্যাঁ। দিস ইজ ইয়োর অ্যান্সার। হ্যাঁ, মেধা না সততা? সততা। 3 ইডিয়েটসের ভাইরাস না হ্যারি পটারের ডাম্বলডোর? হ্যারি পটারের ডাম্বলডোর। বউয়ের হাতের বিরিয়ানি না দাদা বৌদির বিরিয়ানি? দাদা বৌদির বিরিয়ানি। স্যারেরা অবভিয়াসলি দাদা এখনো বৌদি, দাদা বৌদি অ্যান্ড ডি বাপি ইজ মাই ফেভারিট। স্যারের অবভিয়াসলি এখনো আর সোশ্যালি আর my ম্যারেজটা হয়নি। তোমরা সবাই আসবে, নিমন্ত্রিত থাকবে তোমরা, আমি নিমন্ত্রণ করে দিলাম। তো স্যারের অফিসিয়ালি ম্যারেজ ডান, তো সেই জন্য আমি বউ বললাম। ঠিক আছে, চলো নেক্সট। ডিটেলড ক্লাস না এমসিকিউ? ডিটেলড অলওয়েজ। মানে কোনো দ্বিমতই নেই যে ডিটেল ক্লাসের থেকে ভালো কোনো ক্লাসে শেখা যায় না। এমসিকিউ জাস্ট ফর ফান হয়, আর এমসিকিউ হচ্ছে জাস্ট Just তোমাদের for খুশি করার practice. জন্য। কারণ আমি একটাই বলছি, প্র্যাকটিস practice. আর তোমাদের মন রাখার জন্য। সত্যি কথা বলছি, লাইফে যদি গ্রো করতে চাও, এমসিকিউ ক্লাসের থেকে ডিটেল ক্লাসে বেশি ফোকাস করো। ডিটেল ক্লাস তোমাকে এত কিছু দিতে পারবে, এমসিকিউ ক্লাসের তার কানাকড়িও ক্ষমতা নেই সেখান থেকে কিছু প্রোভাইড করো। এটা আমি অলওয়েজ। একদম একদম, আমিও সহমত স্যার। একদম। ইছাপুর না নিউ ব্যারাকপুর? ইছাপুর। ইছাপুর। এই কোশ্চেনটা আমি একটা কারণেই এনেছি, ইছাপুরে স্যারের নিজের বাড়ি। ইছাপুর তোমরা জানবে হয়তো, নৈহাটির বড় মা, ওই মেন লাইনেই ইছাপুর পড়ে, পলতা, ইছাপুর, ব্যারাকপুর। তো ইছাপুরে স্যারের নিজের বাড়ি, আর নিউ ব্যারাকপুরে স্যার ফ্ল্যাট নিয়েছেন, খুব রিসেন্টলি ওখানে হয়তো শিফটও করবেন। তো সেই জন্য আমি দুটো অপশান দিলাম। আমি কিন্তু জায়গা সেন্সে দিইনি, আমি কিন্তু বাড়ি অ্যান্ড ফ্ল্যাট সেন্সেই দিয়েছি। ঠিক আছে, মানে এটার পিছনে কারণ হচ্ছে, এক তো হচ্ছে ইছাপুরে আমি ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি, স্বাভাবিক। জন্ম ওখানে। আর এখানে ফ্ল্যাট নেওয়ার কারণ হচ্ছে, এক তো হচ্ছে এয়ারপোর্ট কাছে, যাতায়াতের সুবিধা, অফিসও কাছে। অফিসও কাছে, যখন তখন দিল্লিতে আসা যাওয়া, যখন মানে একদম, তখন একদম। মানে জাস্ট বাড়ি থেকে বেরো, ফ্লাইট ধরো, নামো, আবার ফ্লাইট ধরে আবার যখন ইচ্ছা বাড়িতে পৌঁছে যাও। মানে এটাই কারণ। স্যারের ফ্লাইট, আমি মানে বলছি ঘরের থেকে flight এয়ারপোর্ট দেখা হয়তো যায়। যেতেও হবে না, যদি হ্যাঁ। এরকম সিস্টেম থাকতো ওপর থেকে ফেলে দেওয়া যেত, তো হ্যাঁ। স্যার প্যারাশুট করে নেমে যেতে মানে পারতো আমি নিজের এরকম ফ্ল্যাটের দেখেও ছাদে। বেরোতে পারি যে বাড়ি থেকে যে ফ্লাইট এসে দাঁড়িয়েছে, এইবার আমি বাড়ি থেকে বেরোই, আমি ফ্লাইটে একদম একদম। তো নেক্সট, লিভ ইন না বিয়ে? অবভিয়াসলি বিয়ে, অবভিয়াসলি। মানে Okay. বিয়ে, দেন তারপরে সবকিছু। বাহ, চলো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভদীপ স্যার অ্যাজ আ টিচার না শুভদীপ স্যার অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? সরি, অ্যাসোসিয়েট ডিরেক্টর, মাই মিস্টেক। এটার ক্ষেত্রে আমি এইটাই আমি একটু কনফিউশনে পড়েছি সত্যিকারে। শুভদীপ স্যার অ্যাজ আ টিচার আমার কাছে বেশি প্রেফারেবল। শুভদীপ স্যার এখনও টিচার আছেন, এখনও অ্যাজ আ টিচার আমি শুভদীপ স্যারকে বেশি রেসপেক্ট করব। অ্যাসোসিয়েট ডাইরেক্টর তো তিনি পজিশনে, কিন্তু অ্যাজ আ মানুষ হিসাবে, একজন টিচার হিসাবে সে বেশি আমার মনে হয় অ্যাকসেপ্টেবল। একটা তো চুজ করতেই হবে স্যার। হ্যাঁ, টিচার, অ্যাজ আ টিচার। ওকে, তো স্যার খুব খুব সুন্দরভাবে ম্যানেজ করলেন বিষয়টাকে, লাস্টের কোশ্চেনটাকে। তো আমি জানতাম এরকমই একটা কিছু না, অ্যাসোসিয়েট অ্যান্সার আসবে আর কি। অ্যাসোসিয়েট ডাইরেক্টর হতে পারে, কিন্তু মানে স্যারের সাথে আমার অন্যরকমের একটা Bonding, বন্ডিং। একদম, একদম। আর অ্যাসোসিয়েট ডাইরেক্টর হলেও স্যার কোনোদিনও আজ পর্যন্ত কাউকে না গলা উঁচিয়ে কথা বলবে। ঠিক। তো যাই হোক, অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসাবে খুব ভালো, ঠিক, ঠিক। খুব ভালো অপশন, কিন্তু অ্যাজ আ টিচার হিসাবে আমি বেশি প্রেফার করব। কারণ স্যারের জার্নি ওখান থেকে শুরু হয়েছিল। অ্যাজ আ টিচার হিসাবে আমি স্যারকে দেখেছি, অ্যাজ আ টিচার হিসাবে অনেক বেশি বেটার। অ্যান্ড অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসাবেও যদি দেখা যায় যে দুটো পজিশনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তাহলে অ্যাজ আ টিচার আমি ওনাকে উপরে রাখবো, অ্যাজ আ অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসাবে এক ধাপ নিচে। আর আমি যদি বলি কোম্পানির মধ্যে অ্যাসোসিয়েট ডাইরেক্টরদের মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে শুভদীপ স্যারকে সবার উপরে রাখবো এবং অন্যান্য অ্যাসোসিয়েট ডাইরেক্টরদের তারপরে। বাহ,
খুব ভালো একটা উত্তর পেলাম। র্যাপিড ফায়ার সেশনটা আশা করি তোমরা খুব এনজয় করেছো, আমি নিজে খুব এনজয় করেছি। আমি খুব এক্সাইটেড ছিলাম লাস্ট পার্টটা নিয়ে, কারণ র্যাপিড ফায়ারটা আমিই সাজিয়েছিলাম, বুঝতেই পারছো এসব আমার মাথা থেকেই বেরোতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের সেশনটা সবাই এটাই বলো কমেন্ট করে, সবার কমেন্ট চাই যে এরকম সেশন তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু তোমরা ভেবো না যে রোজ রোজ আসবে, রোজ রোজ একদমই আসবে না। তোমাদের জাস্ট ফর আ হার্ট টু হার্ট কনভারসেশন অ্যান্ড তোমাদের জন্য কিছু এক্সপিরিয়েন্সেস আমাদের তরফ থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা অনেক সময় হয়তো ভাবো যে আমাদেরকে রিচ করা যায় না, আমরা রিচেবল নই, একদমই নয়। আমরা সবথেকে বড় কথা, আমরা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের নিয়ে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই, কারণ তোমরা ছাড়া আমরা কিচ্ছু না, তোমরা ছাড়া আমরা কোথাও কোনো এক্সিস্টেন্সই নেই। আমাদের স্টুডেন্টরাই টিচারদের সব হয়। তো আজকে সেইটুকুই বলে আমাদের এই সেশনটাকে শেষ করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপকামিং যে সমস্ত এক্সামগুলো তোমাদের আছে খুব ভালো করে দাও। জীবনে যে জায়গাতেই আছো না কেন, একটা কথা মাথায় রেখো, আগে নিজে একজন বড় মনের মানুষ হও, তারপর তো তোমার কেরিয়ার আছেই, প্রফেশনালিজম তো থাকবেই। বাট তুমি যদি পার্সোনালি অ্যাজ আ গুড পার্সন না হও, তাহলে কিন্তু অনেক জায়গায় ঠকে যাবে। তো খুব ভালো মানুষ হও, বড় হও, এটুকুই বলবো। স্যার কিছু বলার থাকলে আপনি বলে শেষ করতে পারেন। একটাই কথা বলবো, যে ম্যাম যেটা বললো, সব কিছুর আগে তোমার সততা। তোমার সততা থাকলে তুমি লাইফে কিছু না কিছু করেই নেবে। একদম, তুমি কিছু না কিছু করেই নেবে। তোমার সমাজ তোমাকে সাপোর্ট করবে, তার পিছনে তোমার ফ্যামিলি সাপোর্ট করবে, তোমার বন্ধু বান্ধব সাপোর্ট করবে। কিন্তু তুমি যদি সৎ মানুষ না হও, কোনো না কোনো জায়গায় গিয়ে হয়তো খুব তাড়াতাড়ি গ্রো করার পর পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো ছাত্রদের উদ্দেশ্যে একটাই বলবো, সৎ হও আর পরিশ্রমী হও। ব্যাস, পড়াশোনায় কত ভালো কত খারাপ ম্যাটার করে না। পরিশ্রমী যদি কেউ হয় এবং সৎ যদি কেউ হয়, সে লাইফে কিছু না কিছু অ্যাচিভ করেই নেবে। তো এই বলেই সবাইকে নমস্কার জানিয়ে আমরা আমাদের সেশন শেষ করলাম।